কিন্তু ভারত গ্লোবাল রাজনীতিতে এখন বাংলাদেশের চেয়ে সে পেছনে চলে গেছে। রাজনৈতিক সংকট তো আপনাকে রাজনীতিবিদদেরকে দিয়েই উত্তরণ করাইতে হবে। ডক্টর ইউনূস এমন একটা সময় তিনি কিন্তু রেফারির ভূমিকায়। আপনার কাছে কি মনে হয় যে সামনে যে সরকার আসবেন ভোটে নির্বাচিত হয়ে তারা এই কাজগুলো করবেন না, এবং তারা যদি এই কাজগুলো আবার শুরু করেন তখন আমাদের এই গণমাধ্যমের আসলে করণীয় কি? তো আসলে মনির সাহেব, আপনি যে বিষয়টা বলছিলেন যে আগামীতে যারা নির্বাচিত সরকার আসবে তারা কি আওয়ামী ফ্যাসিস্টদের মতোই একই আচরণ আসবে কিনা, আমি মানে আমি আসলে আশাবাদী যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কিন্তু সহস্রাধিক মানুষের প্রাণ হারিয়েছেন, অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু আহত হয়েছেন, রক্ত দিয়েছেন। আমি বিশ্বাস করতে চাই যে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা কিন্তু অত্যন্ত একজন গুণী এবং যোগ্য মানুষকে বর্তমান সরকার, রাষ্ট্রের বিশেষ করে সরকারের যিনি নেতৃত্বে প্রধান উপদেষ্টার আসলে যিনি আসীন রয়েছেন, তিনি কিন্তু বিশ্বব্যাপী সমাদৃত যোগ্য গুণী মানুষ হিসেবে পরিচিত। সেই জায়গাটা থেকে আমি বলবো যে অবশ্যই আমরা আশাবাদী যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে তার যে নগ্ন চরিত্র, তার যে গণমাধ্যমের উপর একটা নগ্ন হস্তক্ষেপ, এই ধরনের হয়তোবা পুনরাবৃত্তি ঘটবে না। আমি আগামীতে যারা নির্বাচিত সরকার আসবেন তাদের কাছে আমি প্রত্যাশা করব যে আপনারা সেই ফ্যাসিস্ট সরকারের যে অন্যায়গুলো, সেই ভুলগুলো থেকে আপনারা শিক্ষা নেবেন। মানুষের অবশ্যই জনসাধারণের মনের ভাষা আপনারা বুঝতে পারবেন। একটা বিষয়ে আমি আপনার সাথে শেয়ার করতে চাই এবং আপনার মন্তব্য জানতে চাই। সেটা হচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমরা দেখছি আমাদের সমাজের বা আমাদের দেশের মানুষ তাকে একচেটিয়া সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাদের মানে শুভাকাঙ্ক্ষী বেশি দেখা যাচ্ছে। তো তাদের সমালোচনা করার মতো লোক খুব কম এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো এটাও কি তাদের জন্য একটা খারাপ দিক না হয়ে যাচ্ছে না? আল্টিমেটলি তাদের সমালোচনা কেউ করছে না। সবাই তাদের পজিটিভ জিনিসগুলো নিয়ে কথা বলছে। তো সে জায়গায় আপনি একজন সাংবাদিক হিসাবে আমি আপনার কাছ থেকে তাদের সমালোচনা শুনতে চাই। তাদের আসলে এই যে ৪ মাস তারা ক্ষমতায় আছেন, তারা আসলে কতটুকু দেশ নিয়ে ভাবছেন এবং দেশের অগ্রগতি হচ্ছে? আপনার কাছে কি মনে হয় একজন সাংবাদিক হিসেবে আপনি বলবেন? আসলে আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন। তো ওনাদের সমালোচনা যে হয় না, এটা কিন্তু আমি আপনার সঙ্গে একমত নন। কারণ আপনি দেখেছেন যে বিদেশে কিন্তু আমাদের একজন উপদেষ্টা মহোদয় জনাব ডক্টর আসিফ নজরুল সাহেব, তিনি কিন্তু ফ্যাসিস্টের দোসরদের কিন্তু রোষানলে করেছিলেন এবং এখনো যে পতিত স্বৈরাচার তাদের দোসররা কিন্তু এখনো এই দেশ ছেড়ে পালিয়ে যায়নি। তারা কিন্তু সমালোচনা করছেন না, ব্যাপারটা এমন না। তবে হ্যাঁ, আমি বলব যে আমাদের বাংলাদেশের মানুষ কেন ওনাকে এত অতি সমর্থন দিচ্ছেন। দিচ্ছে। অতি সমর্থন দেওয়ার কারণ হিসেবে আমি যেই একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি যেটা মনে করি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সাম্প্রতিক রাজনৈতিক নেতাদের যে আচরণ। সাম্প্রতিক বললে ভুল হবে। দীর্ঘ ২ যুগের বেশি সময় ধরে যে একপেশে রাজনীতি, ক্ষমতার রাজনীতি, এই রাজনীতিটা করতে গিয়েই কিন্তু আসলে রাজনীতিবিদদের উপর থেকে সাধারণ মানুষের আস্থার জায়গাটা খুব সংকীর্ণ হয়ে গেছে। আর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি একজন অরাজনৈতিক ব্যক্তি। পাশাপাশি উনি একজন নোবেল বিজয়ী। আমি আরেকটা জিনিস জানতে চাই এই বিষয়ের উপরে যে ডক্টর ইউনূস সে কি তার নিজের মতো করে নিজে স্বাধীনভাবে কাজ করতে পারছে এই মুহূর্তে? আসলে শতভাগ যে স্বাধীন মতো কাজ করতে পারছেন, এটা আমি বলব না। তবে উনি যে পারছেন না, এই বিষয়টাও কিন্তু বলা যাবে না। উনি শতভাগ স্বাধীনভাবে কাজ করতে কেন পারছেন না? আপনার কাছে কি মনে হয়? আসলে একটা গণতান্ত্রিক দেশে কখনো অরাজনৈতিক ব্যক্তিরা যে খুব ভালোভাবে কাজ করতে পারবে নিজের স্বাধীন মানসিকতা নিয়ে, এরকম ভাবার কিন্তু অবকাশ নেই। কারণ বাধা হয়ে কারা দাঁড়ান? রাজনীতি রাজনৈতিক সংকট তো আপনাকে রাজনীতিবিদদেরকে দিয়েই উত্তরণ করাইতে হবে। এখানে তো আপনি কোনোভাবে অরাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়ে আপনার তবে কেন ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস এমন একটা সময় তিনি কিন্তু রেফারির ভূমিকায়। কারণ ৫ই আগস্টের পূর্বে যেই সিচুয়েশনটা ছিল, ওই মুহূর্তে আমাদের বাংলাদেশের মানুষ খুব আশাহত। আপনি দেখেছিলেন, আপনার মনে থাকার কথা যে
পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একাধিকবার বলেছেন, আমাকে সরিয়ে কাকে আনবে? ওনার দৃষ্টিতে উনি ব্যতীত কোনো অল্টারনেটিভ তবে কি বাংলাদেশের যোগ্য কোনো রাজনীতিবিদ ডক্টর ইউনূসের ওই চেয়ারে বসার মতো যোগ্যতা কারণ নেই? নাই, এ কথা বলবো না, অবশ্যই আছে। হয়তোবা তাৎক্ষণিক ওই 5ই জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু আসলে উনি হচ্ছে এরকম একজন মানুষকে আমরা বেছে নিয়েছি যে এখন কেন আমরা ডক্টর ইউনূস সাহেবকে আস্থার জায়গাটা এই কারণে তার আস্থার প্রতিদানও কিন্তু তিনি দিয়েছেন দেওয়ার চেষ্টা অল্প সময়ের মধ্যে। পরিবর্তিত পরিস্থিতির আজ 4 মাস, এই 4 মাসের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে সবচেয়ে বড় শেল্টার, সেই শেল্টার আমাদের প্রতিবেশী দেশ। সে প্রতিবেশী দেশের পক্ষ থেকে কিন্তু আমাদের বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু তারা করে আসছিল, এখনো অব্যাহত রেখেছেন। তার মধ্যে আমাদের যে অস্তিত্ব, আমাদের পরিচয়, সেই লাল সবুজের পতাকাকেও কিন্তু তারা অমান্য করেছে। সেই জায়গাটা থেকে আমরা বলবো যে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন বিচক্ষণ এবং গুণী মানুষ এই চেয়ারে বসার কারণে বাংলাদেশে আর যাই হোক অন্তত রাজনৈতিক সহিংসতায় যে রক্তপাতগুলো ঘটতো, সেই রক্তপাত থেকে কিন্তু আমরা অনেকটা আহ, মানে রক্ষা পেয়েছি। একই সঙ্গে আন্তর্জাতিক গ্লোবাল রাজনীতিতেও কিন্তু বাংলাদেশ এখন একটা মূল টার্নিং জায়গায় কিন্তু চলে এসেছে। আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশে এই পরিবর্তিত পরিস্থিতিতে যেই ধরনের একটা আশঙ্কা আমরা করেছিলাম, সে আশঙ্কাটা কিন্তু আল্লাহর রহমতে আমরা খুব বেশি ফেস করতে হয়নি। পাশাপাশি আমাদের এই এই ডক্টর ইউনূস গভর্নমেন্ট যেদিন দায়িত্ব নিয়েছেন, তারপর থেকে কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য, চীন, পাকিস্তান সহ ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা সহ উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে কিন্তু আমাদের অটোমেটিক্যালি স্বাভাবিকভাবে কিন্তু আমাদের সম্পর্কটা যেহেতু উন্নয়ন হয়ে মানে উন্নতির দিকে উঠে আসছে, সেই জায়গা থেকে কিন্তু ভারত গ্লোবাল রাজনীতিতে এখন বাংলাদেশের চেয়ে সে পেছনে চলে গেছে।